এই সরকার যদি সুশাসন দিতে পারত, জনজীবনের স্বস্তি দিতে পারত, নিরাপত্তা দিতে পারত, দ্রব্যমূল্যকে কন্ট্রোল করতে পারত, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারত, তাহলে কিন্তু মানুষ নির্বাচনের জন্য এত অস্থির হতো না। মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, 24 কিংবা 18 কিংবা 90 এর সাথে কিন্তু 71-এর তুলনা হয় না। 71 আমাদের জন্ম হয়েছে। এবার এইখান থেকে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে এই উপদেষ্টা মণ্ডলী এবং ছাত্র সমন্বয়কদের একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানি পতাকা উত্তোলন করে এবং জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে এই স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখের কথা আর হইতে পারে না। ক্ষমতা চোখের সামনে ঘোরাফেরা করছে। কথা ছিল যে এই সময়টাতে কোথাও না কোথাও বিএনপি মনে করেছিল যে তারা এই চেয়ারটাতে বসবে, নেতাকর্মীরা বা এমপি মন্ত্রীরা গাড়িতে ঘুরবেন, পিছনে পুলিশ, তারপর হচ্ছে সেনাবাহিনী, আরো যে গোয়েন্দা সংস্থা আছে যারা আছে তারা থাকবে, পার্লামেন্টে যাবেন, ছাত্রদলের নেতারা রাজপথে ভাষণ দেবেন, বক্তৃতা দিবেন, রাষ্ট্রের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে। তো এই দৃশ্যটাই হয়তো কয়েকদিন পরে আসতে যাচ্ছে অনেকে মনে করছিলেন, কিন্তু পেচকি লাগছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জামাত ইসলামের আলাদা আলাদা পৃথক কর্মকাণ্ডে টেনশনে আছে বিএনপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবো। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, আমরা একটু ভিডিও প্রচারের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। নতুন বছরের প্রথম দিনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বিশেষ সাক্ষাৎকার চেপেছে দৈনিক প্রথম আলো। সাক্ষাৎকারে নির্বাচনের রূপরেখা, সংস্কার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক সহ নানা বিষয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেছেন সেনাপ্রধান। আমাদের বিশ্লেষণ বলছে, তিনটি বিষয়ে সরকারের সাম্প্রতিক অবস্থান থেকে ভিন্ন মাত্রা যোগ করেছে তার এই বক্তব্য। বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে যে আগামী মার্চের মধ্যে আওয়ামী লীগের জন্য মাঠে নামার মতো একটি প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। তো আসলে কি এটা সত্যতা আছে কিনা বা আপনাদের প্রস্তুতির বিষয়ে জানতে চাই। অবশ্যই পরিকল্পনা আছে এবং বিভিন্ন বিষয়ের প্রস্তুতিও আছে। আমাদের সবকিছু কিন্তু জনগণকে ঘিরে, বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের ভবিষ্যৎকে ঘিরে। এবং সেই সমন্বয়করা ম্যাচে থাকতো, খাইতে পারতো না, ম্যাচ ভাড়া দিতে পারতো না, তারা আজকে পাজারু জিপ চালা, আইফোন 4টা 5টা তাদের হাতে থাকে। বাংলাদেশের স্বৈরাচার যারা ছিল তাদের দোষরদেরকে চিহ্নিত করা, তাদের দুর্নীতিগুলোকে চিহ্নিত করার কার্যক্রম যখন শুরু হয়েছে তখন এই অগ্নিকাণ্ডটা ঘটেছে। বছরের প্রথম দিনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বিশেষ সাক্ষাৎকার চেপেছে দৈনিক প্রথম আলো। সাক্ষাৎকারে নির্বাচনের রূপরেখা, সংস্কার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক সহ নানা বিষয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেছেন সেনাপ্রধান। আমাদের বিশ্লেষণ বলছে, তিনটি বিষয়ে সরকারের সাম্প্রতিক অবস্থান থেকে ভিন্ন মাত্রা যোগ করেছে তার এই বক্তব্য। এই তিনটি বিষয়েরই বিশ্লেষণ করব আজকের এই বিশ্লেষণে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই বিশেষ সাক্ষাৎকারটি প্রথম আলো বছরের প্রথম দিনে ছাপলেও সেনার সদরে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল গত 30শে ডিসেম্বর। 8ই আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এটাই তার প্রথম কোনো জাতীয় দৈনিকে বিশেষ সাক্ষাৎকার। এর আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন 18 মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা যেতে পারে। ওই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্য সরকারের নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তখন থেকে ফিসফাস শোনা যায় সেনা প্রধানের সাথে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকারের।
তবে প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থানকে সমর্থন করেন তিনি। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের এই সময় কি ঠিক মনে করছেন সেনাপ্রধান? তিনি বলেন, দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকার নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। কিন্তু তারপরও সরকারের সঙ্গে অন্তত 3টি বিষয়ে দূরত্ব রয়েছে সেনাপ্রধানের, যেটি তার বক্তব্যে উঠে এসেছে। প্রথম ইস্যুটি হলো সংস্কার কে করবে। প্রথম আলোর একটি প্রশ্ন ছিল এরকম, গত 15 বছরে দেশের প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে স্বাভাবিক জায়গায় আনতে সময় লাগবে। এমন প্রশ্নে সেনাপ্রধান বলেছেন, এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। দর্শক, খেয়াল করে দেখুন, ক্ষমতা নেয়ার পর থেকেই ডক্টর ইউনূস ও তার বেশ কয়েকজন উপদেষ্টা বলছেন রাষ্ট্র সংস্কার করবে বর্তমান অন্তর্বর্তী সরকার, আর সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হবে না। কিন্তু সেনাপ্রধান বেশ জোর দিয়ে বললেন, রাজনীতি ও রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয় সংস্কার। প্রথম আলো পাল্টা প্রশ্ন করেছিল, গত 5 দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছু করেনি, করতে চায়নি, তাদের ব্যর্থতার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এর উত্তরে সেনাপ্রধান বলেছেন, অতীতে হয়নি, কিন্তু বর্তমানে সুযোগ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় ইস্যু, যেটি নিয়ে আমরা সেনাপ্রধানের বক্তব্যের সাথে বর্তমান সরকার উপদেষ্টাদের মতের যোজন দূরত্ব খুঁজে পাই, সেটি হলো সংস্কারের শেষ সুযোগ না শুধুই সুযোগ। রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা বেশ কয়েকবার জাতির উদ্দেশ্যে বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য এটাই শেষ সুযোগ। কিন্তু সেনাপ্রধান বললেন ভিন্ন কথা, তিনি এটাকে শেষ সুযোগ বলতে চান না, একটা সুযোগ হিসেবে দেখতে চান। তিনি বলেছেন, এই সুযোগ আমাদের কাজে লাগানো উচিত, এটা সবার জন্য ভালো। একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে সবকিছু যদি ঠিক হয়ে যায়, তাহলে দীর্ঘমেয়াদে অনেকেই তো এই পরিবর্তনের সুফল ভোগ করবেন। রাজনীতিতে বিরোধী দল বিরাট এক সহায়ক শক্তি, সরকার এবং বিরোধী দল একে অন্যের পরিপূরক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী বিরোধী দল থাকা গুরুত্বপূর্ণ। এমন প্রক্রিয়া বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে যে আগামী মার্চের মধ্যেই আওয়ামী লীগের জন্য মাঠে নামার মতো একটি প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। তো আসলে কি এটা সত্যতা আছে কিনা বা আপনাদের প্রস্তুতির বিষয়ে জানতে চাই। অবশ্যই পরিকল্পনা আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতিও আছে। আমাদের সবকিছু কিন্তু জনগণকে ঘিরে, বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের ভবিষ্যৎকে ঘিরে, এবং সেগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের সাথে উনি আলোচনা করছেন এবং তার ভিত্তিতেই সেই সিদ্ধান্তগুলি নেওয়া হবে। সামনে তো ভাই নির্বাচনের বিষয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে, নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এগুলো নিয়ে। তো সরকারের দিক থেকে একটি প্রবণতা খেয়াল করা যাচ্ছে, তারা বারবার উপদেষ্টারা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার। তো সংস্কারের তো আসলে শেষ নেই বা সংস্কারের কোনো নির্দিষ্ট সময়ও তারা বলছে না, কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার, এরপরে তারা নির্বাচনের দিকে যাবে। তো আসলে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কি ভাবছে বা নির্বাচন এলে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে? সংস্কার নিয়ে কিন্তু তারা বলেছে, একটা সময় দিয়েছিল কিন্তু যে 3 মাসের মধ্যে সংস্কার কমিশনগুলি রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে এবং সেগুলো বললে ধরেন আরো 2-3 মাস লাগবে ম্যাক্সিমাম। তো 6 মাস গেল, তারপরে আপনার নির্বাচনে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। কাজে আসলে আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার যায়, এটা যদি মানে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট চায়, এটা সম্ভব। তবে এখন তো একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। পঞ্চদশ সংশোধনী তো আবার তারা সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটাকে আবার বদলে ফেলেছে, যার ফলে ওই আগের সেই তত্ত্বাবধায়ক সরকার চলে এসছে। যেহেতু আগে তত্ত্বাবধায়ক সরকার চলে এসছে, কাজে এখন সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে 3 মাস আগে কিন্তু সংবিধান অনুযায়ী, এই মুহূর্তে যে সংবিধান যেভাবে আছে সেই অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং ওই ফরম্যাটে আসতে হবে। অর্থাৎ মানে সুপ্রিম কোর্টের সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস যিনি, উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে হবে। সংবিধান এখন কিন্তু এইভাবে আছে।
আর এই সবচেয়ে বড় সংবিধান কথা, কি থাকবে মনে হয়? তারা তো সংবিধান নতুন করে লেখার আলাপও আছে তাদের মধ্যে। এই সংবিধান তো থাকতেই হবে, নতুন করে যদি লিখেও রাখে ওইটা শুধু কাগজের টুকরা ছাড়া ওইটার কোনো ভ্যালু নাই। কারণ ইলেকশন হতে হবে, ইলেকশনের পরে যে সংসদ হবে, সেই সংসদ যখন যে সংবিধান গ্রহণ করবে সেটাই হবে 2/3 মেজরিটি। সমন্বয়করা মেসে থাকতো, খাইতে পারতো না, মেস ভাড়া দিতে পারতো না, তারা আজকে পাজারু জিপ চালা, আইফোন 4টা 5টা তাদের হাতে থাকে। বাংলাদেশের স্বৈরাচার যারা ছিল তাদের দোষরদেরকে চিহ্নিত করা, তাদের দুর্নীতিগুলোকে চিহ্নিত করার কার্যক্রম যখন শুরু হয়েছে তখন এই অগ্নিকাণ্ডটা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের পেছনে এই যে বাংলাদেশের বর্তমান যে সচিবালয় সচিবরা রয়েছে এবং আমলারা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু হাসিনার আমলেও একই রকম অবস্থানে ছিল, সুবিধাভোগী ছিল। আমরা এখন পর্যন্ত দেখিনি যে কোনো কর্মকর্তাকে, কোন আপনার আমলাকে বহিষ্কার করা হয়েছে, কোন আমলাকে গ্রেফতার করা হয়েছে বা শাস্তির মুখোমুখি করা হয়েছে। সরকারি চাকরিতে একটা মজা আছে ভাই, মজাটা হলো আপনি সরকারি চাকরিতে একবার ঢুকলে আপনার আর কোনো যত অপরাধী করেন আপনার কিন্তু কোনো বহিষ্কার হবে না, আপনাকে চাকরিচ্যুত করা হবে না। আমরা বাংলাদেশে সরকারি চাকরি না, শুধু যে কোনো চাকরিতে অন্যায় অনিয়ম দুর্নীতি যারা করবে তাদেরকে বহিষ্কার করার নীতিমালা অবিলম্বে আমরা চাই। বাংলা আমার, আমি বাঙালি, মহাকালের সন্তান, মুক্তিযুদ্ধের ইতিহাস আমার, পিতা শেখ মুজিবুর রহমান, 30 লক্ষ শহীদ আমার, চিরকালের শ্রদ্ধা। বাংলা ভাষায় কথা বলি, আমি মুক্তিযোদ্ধা। আমি 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহর আন্ডারে মুক্তিযুদ্ধ করেছি। সমন্বয়করা এখন দেখি বিসিএস যত ডিসি এসপি তারা পোস্টিং দেয়। 9 বছর 7 বছর আগে যারা রিটায়ার্ড করছে তাদেরকে বাড়িতে ডেকে না ডাইরেক্ট সচিব বসাই দিচ্ছে। 9 বছর আগে পুলিশ অফিসার রিটায়ার্ড করছে, তারা না পুলিশ কমিশনার, তারা না ডিআইজি, তারা না বসাই দিতেছে টাকার বিনিময়ে। কোটি কোটি যেই ছেলেরা সমন্বয়করা মেসে থাকতো, খাইতে পারতো না, মেস ভাড়া দিতে পারতো না, তারা আজকে পাজারু জিপ চালা, আইফোন 4টা 5টা তাদের হাতে থাকে। এই সমন্বয়করা ঢাকা বাংলা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানি পতাকা উত্তোলন করে এবং জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে। এই স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখের কথা আর হইতে পারে না। ক্ষমতা চোখের সামনে ঘোরাফেরা করছে। কথা ছিল যে এই সময়টাতে কোথাও না কোথাও বিএনপি মনে করেছিল যে তারা এই চেয়ারটাতে বসবে, নেতাকর্মীরা বা এমপি মন্ত্রীরা গাড়িতে ঘুরবেন, পিছনে পুলিশ, তারপর সেনাবাহিনী, আরও যে গোয়েন্দা সংস্থা আছে যারা আছে তারা থাকবে, পার্লামেন্টে যাবেন, ছাত্রদলের নেতারা রাজপথে ভাষণ দেবেন, বক্তৃতা দিবেন, রাষ্ট্রের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে। তো এই দৃশ্যটাই হয়তো কয়েকদিন পরে আসতে যাচ্ছে অনেকে মনে করছিলেন, কিন্তু পেচকি লাগছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জামাত ইসলামের আলাদা আলাদা পৃথক কর্মকাণ্ডে টেনশনে আছে বিএনপি। কারণ এই নির্বাচন যত লেন্দি হবে, বিশেষজ্ঞরা বলছেন বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ ততই কমে আসবে। কারণ কি, বেশ কিছু ঘটনা সারা বাংলাদেশে গতকালকেও বিএনপির নেতাকর্মীরা ঘটিয়েছেন। ইভেন একজন যুবদলের নেতা সুপ্রিম কোর্টের বিচারপতি খায়রুল ইসলামের কাছে 50 লক্ষ টাকা চাঁদা চাইয়া সেই চাঁদার টাকা আনতে গিয়ে আটক হয়েছে, ছবি দিলাম। তাহলে আপনি বোঝেন যে মানে কোন পর্যায়ে ডেসপারেট লেভেলে চলে যাচ্ছে কিছু কিছু নেতাকর্মী। কিন্তু তারেক রহমানের কড়া নির্দেশ কিন্তু পাত্তা দিচ্ছে না, তো ঘটনাগুলো কিন্তু ঘটছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী, সুন্দর কাজ, কিন্তু সেই কাজ নিয়ে দুই দলের মধ্যে মানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাইভে আসতেছে। কেমন লাগতেছে এগুলো দেখা? তো এইসব কর্মকাণ্ড বিএনপিও বোঝে যে সরকারে না বসলে, প্রশাসনে তারা না গেলে এই জিনিসগুলোকে কন্ট্রোলিং করা কিন্তু সহজ হবে না। সো নির্বাচন খুব ইম্পর্টেন্ট বলছে, সংস্কার এবং নির্বাচন একদিকে চলুক। কিন্তু ছাত্রদের বর্তমান অবস্থান, এই যে শহীদ মিনারে তারা যে বক্তব্য দিয়েছে, এটাকেও বিএনপি পজিটিভলি নেয় নাই। এখন বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, মানে নেতারা আছেন, এবার এমন এক বক্তব্য দিচ্ছেন যেটাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতিও শেখ হাসিনার মতন হতে পারে, ঠিক এমনই বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে হুঁশিয়ারি দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন। এইটা নিয়ে যদি কেউ খেলাধুলা করে, শেখ হাসিনার পথে যেতে হবে, এখানে
অন্য কিছু করার নাই। তবে ডক্টর ইউনূস নিশ্চয়ই মানে এরকম পরিস্থিতি ফেস করবেন না, এটা আমরা আশা করি। বিএনপি চাপ প্রয়োগ করছে। গতকালকে বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের 16 শহরের বিপ্লব উদ্যানে র্যালি পূর্ব এক সমাবেশেই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি। মানে এগুলা বৈষম্য বিরোধীদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আন্দোলন ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে কারা? বৈষম্য বিরোধীরা। আন্দোলন কি হাইজ্যাক করার মতো বিষয়? আন্দোলন কি এমন জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন? বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। মানে শহীদ মিনার থেকে আমাদের সমন্বয়করা যে বক্তব্য দিচ্ছেন, বিএনপি মনে করছে যে এত ফুচকি ফুচকে ছেলে, তোমরা যে কথাবার্তা বলো, তোমরা কি বাপ বড় ভাই বোঝো না? তোমরা যে বলো যে এসে 16 দিনে দেশ স্বাধীন করে ফেলছে, এটা কি সম্ভব? গত 17 বছর আমরা এই ফিল্ডটা রেডি করছি, তোমরা একটা রেডি ফিল্ডে এসে গোল করছো। সো এই আন্দোলনের কৃতিত্বে ছাত্রদল, বিএনপি, যুবদলের অনেক নেতাকর্মী এখানে মারা গেছে, আহত হয়েছে। সো এই আন্দোলনের যে ক্রেডিটটা, তোমরাই যেটা সিদ্ধান্ত নিচ্ছ হচ্ছে, বৈষম্য বিরোধীরা যেটা বলছে এটাই সরকার শুনছে। হ্যাঁ, তো বাকিরা যারা আমরা কন্ট্রিবিউট করলাম জুলাই, আগস্ট বা আরো লম্বা সময়টা, তাহলে আমরা কি মানে ঘোড়ার ডিম পাইলাম? বিষয়টা এরকমই কিন্তু আসলে সামনে আসছে। তিনি বলছেন, ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে, মামলা খেয়ে, পালিয়ে, ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। এই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে, দীর্ঘ 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েও রাজপথ ছেড়ে যায়নি। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের। এরপর বলছেন যে তিনি আপনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাইরে এই সরকারের আর কোনো দায়িত্ব নাই। আর যে সংস্কারের গল্প করা হচ্ছে, তার মানে কি ডক্টর ইউনূস সংস্কার করছেন না? সেগুলো হবে আগামী সংসদে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরাই যত সংস্কার প্রয়োজন তা করবে। তবে এই কথাগুলোর উপর কি মানুষের ট্রাস্ট আছে? নাই। রাজনৈতিক দলগুলো সংস্কার কতটুকু করবে নিয়ে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ আছে। আবার অন্তর্বর্তী সরকারও সংস্কার করতে করতে কত বছর ক্ষমতায় থাকবে এটা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ আছে। আসলে পাল্টাপাল্টি একটা অবস্থান আমরা দেখছি। তিনি বলছেন, তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি একা আন্দোলন করেনি, দেশের সব মানুষ মিলে আন্দোলন করেছে। সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবে না। আমরা চাই আন্দোলন নিয়ে একটা বিভক্তি সৃষ্টি হোক, এটা আমরা চাই না। আমরা চাই আন্দোলন নিয়ে একটা ঐক্যের সৃষ্টি হোক আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। তো কি বলছেন আসলে মানে এই সরকারের যে উপদেষ্টারা আছেন তাদের যে বক্তব্য, বিশেষ করে প্রোক্লেমেশন অফ জুলাই, এইখানের যে দুইটা জিনিস ছাত্রদের মূল দাবি, সেদিন শহীদ মিনার থেকেও বলা হয়েছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, সংবিধান কবর। আমাদের উপদেষ্টা রিজওয়ানা বলছিলেন যে বিচার এবং সংস্কার এগুলোর পরে নির্বাচন হবে। তো এখান থেকে আসলে বিএনপির মনে ভয় লাগারও কোনো যে কারণ নাই তা না, তারাও কিন্তু ওই জায়গায় ভয় পাচ্ছে যে সরকারকে আবার জায়গা বসা যায় কিনা। এমনি একটা ডেট দিয়েছে 2025 ডিসেম্বর টু 26 জুন, আগেও 1.5 বছর। এই 1.5 বছর কি আবার 3 বছরে পরিণত হয় কিনা? অনেক বক্তব্য আছে উপদেষ্টাদের, নানান বক্তব্যগুলোতে বিএনপি হয়তো ভয়টা পাচ্ছে। তো নির্বাচন যদি দ্রুত না দেয়, বিএনপি হয়তো খুব দ্রুতই রাজপথে নামবে আর একটা সংঘর্ষের দিকে আমি মনে হয় যে ধাবিত হচ্ছে বাংলাদেশ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে।